আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে। আর এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি খায়রুল বাশার। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। স্বাধীনতার মাস মার্চে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়। ডাচ বাংলা ব্যাংক ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে 11 রানে জিতল টিম টাইগার্স। সংবিধানে সংস্কার পরিষদের অস্তিত্ব নেই, সংসদে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাষ্ট্রপতির ভাষণ বর্জন করলেও 50 ঘণ্টা আলোচনা চায় বিরোধী দল। দেশজুড়ে একযোগে খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী। কাহরোলের শাহপাড়ায় উৎসবের আমেজ। ইসরায়েলি প্রধানমন্ত্রীকে ধাওয়া করে হত্যার হুমকি দিয়েছে IRGC। ইরানের পক্ষ থেকে আসা যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব ট্রাম্পের নাকচ। মোমো ইনে আগামী 7 এপ্রিল TMSS চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস 2025 বগুড়ার মাটিতে উদযাপনের অপেক্ষায় উত্তরবঙ্গবাসী। এবং ঈদ আনন্দ উদযাপনে নড়াইলে দুস্থদের পাশে ট্রাই ফাউন্ডেশন। উৎসবের আগে মানবিক কার্যক্রমে বিশিষ্টজনদের প্রশংসা। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের OTT প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবারে বিস্তারিত আয়োজন। স্বাধীনতার মাস মার্চে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক বিজয় অর্জন করেছে বাংলাদেশ। ডাচ বাংলা ব্যাংক সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে পাকিস্তানকে 11 রানে হারিয়ে সিরিজ জিতেছে টিম টাইগার্স। সিরিজের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করছে চ্যানেল আইয়ের OTT প্ল্যাটফর্ম আইস্ক্রিন। বাংলা ধারাভাষ্য প্রচার করছে রেডিও ভূমি 92.8 FM। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে তানজিদ হাসান তামিমের সেঞ্চুরি আর সাইফ লিটনদের ব্যাটিং পারফরম্যান্সে 290 রানে বিশাল সংগ্রহ গড়ে বাংলাদেশ। জবাবে ব্যাটে নেমে 82 রানেই 5 উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারী পাকিস্তান। এরপর সালমান আগার সেঞ্চুরিতে ম্যাচে ফিরলেও শেষ পর্যন্ত সফরকারীদের ইনিংস শেষ হয় 279 রানে। 11 রানের জয়ে সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ। 11 runs. Afridi, Pakistan is bowled out for 279 and Bangladesh win this match by 11 runs and the series 2 games to 1. But what a match that was. What a game we've had here at the Shere Bangla. Right down to the wire. Yeah, they're all happy. আহমেদ বলেন, জুলাই সনদের প্রত্যেকটি শব্দের সম্মান সরকারি দল করবে, কিন্তু আরোপিত কোনো কিছু গ্রহণ করবে না। রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনার জন্য বিরোধী দল 50 ঘণ্টা সময় নির্ধারণের দাবি জানিয়েছে বলেও জানানো হয় সংসদে। চকর মালিথার রিপোর্ট। দিনের কর্মসূচি অনুযায়ী এখন প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর। 2 দিন বিরতির পর রোববার সংসদের অধিবেশন শুরু হলে স্পিকার দিনের কর্মসূচি ঘোষণা করেন। এ সময় বিরোধী দলের নেতা দাঁড়িয়ে কথা বলতে চাইলে স্পিকার তাকে থামিয়ে দেন। দিনের কর্মসূচি অনুসারে যেটি আগে নির্ধারিত আছে আমরা কন্টিনিউ করি। না প্লিজ। পরে প্রশ্নোত্তর পর্বে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী এবং সর্বশেষ শিক্ষামন্ত্রী বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। প্রাথমিক শিক্ষার উন্নয়নে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় উত্তর পর্ব শেষ হলে জনগুরুত্বপূর্ণ বিষয়ে বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান জুলাই সনদ এবং সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন। সংসদ নির্বাচনের ফল ঘোষিত হওয়ার 30 পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে, অনুরূপ পদ্ধতিতে পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে। আমার বিষয়টা এখানে কনসার্নের। আজকে 30তম পঞ্জিকা দিবস, কিন্তু এর মধ্যে এই অধিবেশন আহ্বান করা হয়নি। স্পিকার সরকারি দলের পক্ষে এই বিষয়ে মতামত চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলীয় নেতার প্রশ্নের উত্তর দেন। আর্টিকেল 72 অনুসারে সংবিধান সংস্কার পরিষদের যেখানে অস্তিত্ব না থাকায় প্রধানমন্ত্রীও সেটা পরামর্শ দিতে পারেন না রাষ্ট্রপতিকে, রাষ্ট্রপতিও সেই অধিবেশন আহ্বান করতে পারেন না, বিধায় সে করেননি। তা এখন যদি তাদের প্রশ্ন অনুসারে এই আদেশটা যদি বৈধ হয়, রাষ্ট্রপতি যে আদেশটা জারি করেছেন সেটা যদি সাংবিধানিক হয়, সেটা আমরা এখানে আলোচনা করতে পারি। জুডিশিয়ারির মতামত এই
সোভারেইন পার্লামেন্টের উপরে কখনো বাইন্ডিং না, কিন্তু এই সোভারেইন পার্লামেন্ট কখনো আবার এমন কোনো আইন প্রণয়ন করতে পারে না যেটা জুডিশিয়ারিতে যে চ্যালেঞ্জ হয়ে নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে, আল্টারভায়ার্স টু দি কনস্টিটিউশন হয়ে যাবে। মাননীয় বিরোধী দলের নেতা, আইনমন্ত্রী সংসদে উত্থাপিত 133টি অধ্যাদেশ যাচাই বাছাইয়ের জন্য বিশেষ কমিটিতে প্রেরণের জন্য সংসদের দৃষ্টি আকর্ষণ করলে স্পিকার বিষয়টি ভোটে দেন। 2 এপ্রিলের মধ্যে একটি প্রতিবেদন দাখিল করেন, সে বিষয়ে আপনার স্বনির্বন্ধ নির্দেশনা কামনা করছি। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। সংসদের শব্দযন্ত্রের ত্রুটি নিয়ে কথা বলেন বিরোধী দলীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তো বড় বুঝা এটা মনে হয় একটা বাজেট করেছিল, আর ওইখান থেকে লুটপাট বাহিনীরা এখানে একটা বিল করে খাওয়ার জন্য এই ব্যবস্থাটা করেছে মাননীয় স্পিকার। রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন সরকার দলের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। আপনারা 15-30 বছরে বেঁচে এই পর্যন্ত রাজনীতিকে নিয়ে এসেছেন, তার পেছনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার অবদানটুকু একটু স্মরণও করেন না। জোরে নামাজের জন্য নামাজের বিরতির পর সংসদের অধিবেশন শুরু হলে রাষ্ট্রপতির ভাষণের উপর আবার বক্তব্য রাখেন সংসদ সদস্যরা। আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের সহকর্মী ইলিয়াস আলী আজকে আমাদের মাঝে নাই, আমাদের সহকর্মী ছাত্র দলের সভাপতি নাসিরউদ্দিন পিন্টু আমাদের মাঝে নাই। এক পর্যায়ে বিকেল 3:30টার দিকে স্পিকার 29 মার্চ রোববার বিকেল 3টে পর্যন্ত অধিবেশন মুলতবি ঘোষণা করেন। আপনাদের সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি। শকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সংবিধান সংস্কার পরিষদের বিষয়টি সংসদের ভিতরে মীমাংসা না হলে রাজপথে যেতে হবে। সংসদ অধিবেশন শেষে সাংবাদিকদের বিরোধী দলীয় নেতা বলেন, তাদের বিশ্বাস বিএনপি জনগণের রায় মেনে নেবে। আর বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সংবিধান সংস্কার পরিষদের বিষয়টি সংসদে এড়িয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। বিস্তারিত তাহমিমুল ইসলামের রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন বিরোধী দলের আলোচনায় গুরুত্ব পায় সংবিধান সংস্কার পরিষদের বিষয়টি। এটি একটি রাষ্ট্রপতির আদেশ, সুতরাং এটা বলার কোনো সুযোগ নেই যে রাষ্ট্রপতির আদেশ এটা আইন নয়। সংসদ অধিবেশন থেকে বের হয়ে এই বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান। আমরা নোটিশ করে সংসদের ভিতরেই এর সমাধান আমরা করতে চাই, কিন্তু কোনো কারণে যদি সংসদের ভিতরে আমরা এর জনগণের এই প্রত্যাশা বা আকাঙ্ক্ষার বাস্তবায়ন না পাই, তখন স্বাভাবিকভাবেই আমাদেরকে রাজপথে তখন আন্দোলনে যেতে, কিন্তু আমরা ওইটা চাই নাই। সরকারি দল গণভোট মানে কিনা স্পষ্ট জবাব পায়নি জানিয়ে বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে সংসদে এড়িয়ে যাচ্ছে সরকারি দল। গণভোটের যে এই রায়ের পরেও, গণরায়ের পক্ষে আসার পরেও তারা শপথ নেয়নি এবং মনে হচ্ছে যে সংসদ সেটিকে এড়িয়ে যাওয়ার এক ধরনের চেষ্টা হচ্ছে। আমরা আজকে বক্তব্য পাইনি, কিন্তু আমরা ঈদের পরে তাদের সংসদে তাদের বক্তব্যটা আমরা শুনে আমরা আমাদের অবস্থান জানাবো যে তারা কি গণভোট মানে কি মানে না। নাহিদ ইসলাম বলেন, গণভোটের বিষয়টি সরকারি দল এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে জনগণ তাদের বিরুদ্ধে দাঁড়াবে। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। দেশজুড়ে একযোগে খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে সোমবার দিনাজপুরে যাবেন তিনি। জেলার কাহারোলের শাহপাড়ায় কর্মসূচি উদ্বোধনের পাশাপাশি সমাবেশে বক্তব্য দেবেন তারেক রহমান। প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে দিনাজপুরে বইছে উৎসবের আমেজ, নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। দিনাজপুর প্রতিনিধি শাহ আলম শাহীর তথ্য ও ভিডিওতে লুৎফুর রহমান সোহাগের রিপোর্ট। নির্বাচনী লড়াইয়ে নেমে দেশজুড়ে খাল খননের প্রতিশ্রুতি দিয়েছিলেন তারেক রহমান। সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার প্রথম মাসে ইশতেহারকে বাস্তবে রূপ দেওয়ার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছেন তিনি। সোমবার দিনাজপুরের কাহারোল উপজেলার শাহপাড়ায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এর মধ্য দিয়ে সারা দেশে একযুগে 53টি খালে পুনঃখননের কাজ শুরু হবে। এই কর্মসূচিটা ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের একটা আন্দোলন এবং একটা বিপ্লব। দেশকে স্বনির্ভর করাই ছিল তার লক্ষ্য। সুতরাং আজকে আমরা এই মুহূর্তে জনাব তারেক রহমানের নেতৃত্বে আবারও এই কর্মসূচিটাকে হাতে নিয়েছি। শাহপাড়ার প্রায় 12 কিলোমিটার দীর্ঘ এই খাল খননে উপকৃত হবে 3 লাখ মানুষ। বন্যা থেকে সুরক্ষা এবং শুষ্ক মৌসুমে সেচের সুবিধা পাওয়ার আশায় আছেন তারা। হাঁস মুরগি সব কিছু পালা যাবে, পানির সমস্যা হবে, হবে না।
আর এই দিক দিয়ে বন্যা হবে না। পানি থাকলে তো হাঁস মুরগি ছাড়াই দেবে, ওই নদীর কাছেই তো নদীতেই থাকবে। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে 5 বছরে সারা দেশে 20,000 কিলোমিটার জলাধার খনন ও পুনঃখননে সরকারের পরিকল্পনা রয়েছে। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই। বহুল আলোচিত নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে বহাল করে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। এতে সরকারের মেয়াদ শেষে সদ্য সাবেক প্রধান বিচারপতির নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠনে বিধান বহাল রাখা হয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা। তবে এই রায়ে প্রয়োজনীয় সংশোধনী আনতে পারবে জাতীয় সংসদ। মাজহারুল হক মান্নার রিপোর্ট। 1996 সালে বিএনপি সরকারের আমলে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন হয়েছিল। পরে আওয়ামী লীগ সরকারের সময় 2011 সালে আপিল বিভাগ ওই সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দিলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলোপ ঘটে। অন্তর্বর্তী সরকারের সময় রায় রিভিউ চেয়ে আবেদন করলে গত বছরের 20 নভেম্বর সর্বোচ্চ আদালত রায় দেওয়ার পর সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে 74 পৃষ্ঠার রায় প্রকাশ করা হয়। রায়টি লিখেছেন তৎকালীন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। এই রায়টি যেটির মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এসেছে, সেটি চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে কার্যকর হবে। ত্রয়োদশ সংশোধনী যেভাবে ছিল সেভাবেই রেস্টোর করেছেন, অর্থাৎ লাস্ট রিটায়ার্ড প্রধান বিচারপতি হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, এই বিধানটাকে রেস্টোর করেছেন। আপিল বিভাগের দেওয়া রায় জাতীয় সংসদ সংশোধন করতে পারবে কিনা সে ব্যাখ্যা দেন আইনজীবীরা। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটি বিচারপতি এবিএম খায়রুল হক সাহেবের রায়ের মাধ্যমে বাংলাদেশে বাতিল করা হয়েছিল, সেটি সংবিধানে ফিরে এলো। এই ফরম্যাটের মধ্যে যদি কোনো পরিবর্তন আনতে চান তাহলে বাকিটা নির্ভর করবে বর্তমান পার্লামেন্ট কিভাবে চিন্তা করছেন তার উপরে। জুলাই জাতীয় সনদ 2025-এ তত্ত্বাবধায়ক সরকারের যে রূপরেখা দেওয়া হয়েছে চাইলে তা সংসদ সদস্যরা গ্রহণ করতে পারেন বলেও জানিয়েছেন আইনজীবীরা। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। এবারে ইরান যুদ্ধের 16তম দিন। ইসরায়েলে বিস্তৃত পরিসরে হামলা চালাচ্ছে ইরান। দেশটির পুলিশ সদর দপ্তর ও স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে আঘাত হানার দাবি করেছে তেহরান। একই সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে ধাওয়া করে হত্যার হুমকি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। এছাড়া কুয়েতে ইতালি সামরিক ঘাঁটি ও কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা হয়েছে। পাল্টা ইরানের মধ্যাঞ্চলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধবিরতি চুক্তি করতে যে প্রস্তাব দিয়েছে তা গ্রহণযোগ্য নয়। বিস্তারিত সুব্রত গাইনের রিপোর্টে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের পাল্টাপাল্টি হামলার বারুদের গন্ধ ছড়িয়ে পড়েছে পারস্য উপসাগর থেকে আরব সাগর পর্যন্ত। ইসরায়েলে বিস্তৃত পরিসরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান। এমনকি ইসরায়েলের পুলিশ সদর দপ্তর ও স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে আঘাত হানার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। হামলায় শতাধিক আহত হওয়ার কথাও জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম। চলমান যুদ্ধের মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহুকে ধাওয়া করে হত্যা করার অঙ্গীকার করেছে ইরানের বিপ্লবী গার্ড। রোববার IRGCর নিজস্ব ওয়েবসাইট শেফা নিউজে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, পূর্ণ শক্তি দিয়ে নেতানিয়াহুকে ধাওয়া ও হত্যা করার প্রচেষ্টা চালিয়ে যাবে তারা। ইসরায়েলের পাশাপাশি ইরাক ও কুয়েতে অবস্থিত 3টি মার্কিন ঘাঁটি হামলার চালানোর দাবি করেছে ইরান। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইনের বিভিন্ন স্থাপনায় দফায় দফায় হামলা হয়েছে। আরও হামলার আশঙ্কায় সৌদি আরবে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাণিজ্যিক ফ্লাইটে দ্রুত দেশ ছাড়ার জরুরি নির্দেশ দিয়েছে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস। তেহরানের পর ইরানের মধ্যাঞ্চলে হামলার পরিধি বাড়ানোর কথা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। যুক্তরাষ্ট্র ও ইরানের যৌথ ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের ইস্পাহাক প্রদেশে 15 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ বন্ধে ইরান যে প্রস্তাব দিয়েছে তা গ্রহণযোগ্য নয়। এই মুহূর্তে যুদ্ধবিরতির বিষয়ে যুক্তরাষ্ট্র প্রস্তুত নয়। এর আগে খার্ক দ্বীপে সব ইরানি সামরিক স্থাপনা গুড়িয়ে দেওয়ার কথা জানান তিনি। এমনকি হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে বাধা দিলে দ্বীপটির জ্বালানি স্থাপনাতেও হামলার হুমকি দেন ট্রাম্প। তেহরানের দাবি, মার্কিন ও ইসরায়েলি বাহিনী শাহেদ ড্রোন নকল করে তুরস্ক, কুয়েত ও ইরাকের মতো বন্ধু দেশে হামলা করে ইরানের উপর দোষ চাপাচ্ছে। সুব্রত গাইন, চ্যানেল আই। এবারে অন্যান্য সংবাদ।
20তম TMSS চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস 2025 বগুড়ার মোমো ইনে হোটেল অ্যান্ড রিসোর্টে আগামী 7 এপ্রিল অনুষ্ঠিত হবে। বগুড়ায় চলছে অনুষ্ঠানটি জাঁকজমকভাবে আয়োজনের প্রস্তুতি। মোমো ইন কর্তৃপক্ষ এবং বগুড়া জেলা প্রশাসন বলছে, বগুড়ার মাটিতে অভূতপূর্ব এক আয়োজনের অপেক্ষায় উত্তরবঙ্গবাসী। বিস্তারিত জানাচ্ছেন তানভীর আশিক। এই ব্যস্ততা নতুন কোনো অভিজ্ঞতার মুখোমুখি দাঁড়াবার প্রস্তুতি চলছে সঙ্গীত নিয়ে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম এক আয়োজনকে ঘিরে। আগামী 7 এপ্রিল মোমেনের এই মাঠেই বসবে দেশ সেরা বরেণ্য শিল্পীদের নিয়ে 20তম TMSS চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস 2025-এর জমজমাট আসর। এই আয়োজন ঘিরে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। খুব এক্সাইটেড প্রোগ্রামটা নিয়ে আর কি। বগুড়াবাসী কখনো কল্পনা করা পারেনি আর কি যে এরকম এত বড় একটা প্রোগ্রাম হবে এই জায়গার মধ্যে কখনো। মানে চ্যানেল আই থেকে লোক এসে সারা বিশ্ব দেখতেছে এই জায়গার মধ্যে মোমোইনকে, বগুড়াকে। তো এটা ওনাদের এক্সপেকটেশনের বাইরে। হ্যাঁ, এখানে আমরা পার্টিসিপেট করতে পারবো, দেখতে পারবো, এটা একটা আমাদের কাছে বিশাল পাওয়া। চলছে প্রশাসনিক প্রস্তুতিও। এই অনুষ্ঠান যেন সাফল্যমণ্ডিত হয় সেই জন্য আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে যদি কোনো সহযোগিতা, আইনগত কোনো সহযোগিতা প্রয়োজন হয় সেটি আমরা করব এবং এই অনুষ্ঠানের সাফল্য কামনা করছি। আয়োজনে ইতিহাস ও ঐতিহ্যকে প্রাধান্য দেওয়ার কথা জানালেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। বগুড়া হচ্ছে উত্তরাঞ্চলীয় জেলাগুলোর একটা গেটওয়ে। এখানে প্রত্নতাত্ত্বিক অনেক নিদর্শন রয়েছে। এই মুহূর্তে আমি যে জায়গাটি দাঁড়িয়ে আছি মহাস্থানগড়ের, এই জায়গাটি হচ্ছে গোকুল মেন। আমাদের যে মঞ্চ হবে সেই মঞ্চের পেছনের যে ব্যাকড্রপটা হবে, পেছনে যে সাজসজ্জাটা হবে, সেটা হবে এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটিকে সামনে রেখে। এবছর আজীবন সম্মাননা সহ মোট 19টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে। আয়োজনে উপস্থিত থাকবেন দেশবরেণ্য নবীন প্রবীণ সঙ্গীত শিল্পী ও কলাকুশলীরা। তানভীর আশিক, চ্যানেল আই। স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থান এই তিনকে সাথে নিয়ে মানুষের ভাগ্য পরিবর্তনে দেশ জুড়ে কাজ করে যাচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা TMSS। বিভিন্ন জেলায় 43টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বগুড়ার এই প্রতিষ্ঠানটির। TMSS এর ঋণ নিয়ে জীবনমান বদলেছে প্রায় 18 লাখ মানুষ। প্রতিষ্ঠানটির রয়েছে স্বাস্থ্য সেবা কার্যক্রম। সোমা ইসলামের রিপোর্ট। 1980 সালে ভিক্ষুকের 206 মণ মুষ্টি চাল সংগ্রহের মধ্য দিয়ে বগুড়ার ঠ্যাঙ্গামারা মহিলা সবুজ সংঘ TMSS এর যাত্রা শুরু। গ্রামীণ নারী ও দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের মন্ত্র নিয়ে গড়ে ওঠা TMSS এর রয়েছে 200-র বেশি উন্নয়ন প্রকল্প। দেশ জুড়ে তারা প্রায় 50,000 মানুষকে দিয়েছে কর্মের যোগান। বিশেষ করে নারীদের স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মকে সবার আগে এগিয়ে রেখেছে TMSS। 2 টাকার থেকে সদস্য আসনু, 2 টাকার থেকে সঞ্চয় আসনু, বই আসলো। ঋণ নিছিলেন? হ্যাঁ। কি ব্যবসা? এই মনে করেন গরু ছাগল। কয়টা গরু, কয়টা ছাগল? আমার ছাগল আছে 2টা, গরু আছে 2টা। এখন কি নিজের আঁচলে কয়টা টাকা বাইন্ধে রাখতে পারে? হ্যাঁ, গাভীর দুধ বিক্রি করে টাকা তো বেঁধে রাখবোই। টাকা কি জামাই নেয় না তো? না, জামাই কেন? অটো গাড়ি কিনছিলাম। কত টাকা? 2 লক্ষ। তাহলে ঋণ নিছেন কত? 2 লক্ষ। আচ্ছা, কিস্তি? কিস্তি 13,340 টাকা। এখন যে জামাই অটো চালায়, এখন কি আপনাদের খরচ করে সংসারে কিছু জমে? হ্যাঁ, জমে। সেই জমে যে টাকাটা, সেটা কোথায় কি করেন? সেটা ব্যাংকে রেখে দিই। এটা আবার কোন ব্যাংক? এই যে এখানেও ডিপিএস খোলা যায় প্রতি মাসে, যেমন ধরেন 500 হোক, 1000 হোক, থোয়া যায়, সঞ্চয় থোয়া যায়। বাড়ির উঠোনে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে TMSS। আমাদের 60 টাকার বিনিময়ে একটা কার্ড আমরা দিই, হেলথ কার্ড। একজন পরিবারের 5 জন সদস্য এটা উপকার পায়, সেটা হলো 300 টাকা লাগে। তাহলে একজনের জন্য কত? 60 টাকা লাগে। শুধু কি এই সেবা আপনারাই পান নাকি যারা ঋণের বাইরে আছে? ঋণের বাইরে আছে সবাই পায়। শুধু কি স্বাস্থ্য দেখে নাকি ওষুধও দেয়? ওষুধও দেয়। এগুলো কি ফ্রিতে? ফ্রিতে দেয়, অল্প কিছু টাকাও নেয়। যদি ছোট মোটো অসুখ হয় তাহলে এখানেই হয়, আর যদি বড় হয় তো TMS এ দৌড়ায়। 2001 সালে বগুড়ার গোকুলে গড়ে তোলা হয় উত্তরাঞ্চলের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় পুন্ড্রু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আমাদের শিক্ষক সংখ্যা প্রায় 80-র অধিক, 90-এর কাছাকাছি। আমাদের ফ্যাকাল্টি আছে 4টি। আমাদের ডেস্টিনেশনটা ভবিষ্যতে হবে আমরা বিশ্বমানের লেখাপড়া ডিসেমিনেশন করব, এবং এখনকার যে বিজ্ঞান ভিত্তিক, বিজ্ঞান মনস্ক যে শিক্ষা ব্যবস্থা, তার সঙ্গে যেগুলি যায় সেই কারিকুলামগুলো আমরা আস্তে আস্তে এখানে চালু করতে চাই। তার মানে এখন যেগুলি আছে আমাদের এখানে আপনি শোনেন, সেটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং। আমাদের এখানে ফার্মেসিও অনুমোদন হয়ে গেছে। আমরা এখানে এগ্রিকালচার করতে চাই। প্রান্তিক জনগোষ্ঠীকে কাজের সুযোগ করে দেওয়ার পাশাপাশি উচ্চ শিক্ষিতদের জন্য
TMSS গড়ে তুলেছে নানামুখী কর্মসংস্থান ব্যবস্থা। সোমা ইসলাম, চ্যানেল আই, বগুড়া। প্রায় দুর্যোগ ধরে আর্তমানবতার সেবায় কাজ করছে ট্রাই ফাউন্ডেশন। তার ধারাবাহিকতায় এবারও নড়াইলে দুস্থ, প্রতিবন্ধী, কর্মহীন মানুষের সঙ্গে ঈদ আনন্দ উদযাপনে উপহার সামগ্রী তুলে দিয়েছে ট্রাই ফাউন্ডেশন। ঈদ সামনে রেখে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পেয়ে খুশি সুবিধাবঞ্চিতরা। মানবিক এই সংগঠনটির এমন কার্যক্রমের প্রশংসা করেছেন প্রশাসন সহ বিশিষ্টজনেরা। বিস্তারিত নন্দিতা বোসের রিপোর্টে। বর্তমান বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে চাল কিনতে গেলে তেল নুন কেনার সামর্থ্য হারাতে হয় সাধারণ মানুষের। এমন দুঃসময়ে আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে নড়াইলের সুবিধা বঞ্চিত ও দুস্থ মানুষের মাঝে ট্রাই ফাউন্ডেশনের সহযোগিতায় চাল, ডাল, চিনি, আলু, লবণ, দুধ, সেমাই বিতরণ করা হয়। এইসব খাদ্য সামগ্রী ঈদ উপহার হিসেবে পেয়ে হাসি ফুটিয়েছে তাদের মুখে। রমজান মাসে সবাইরে খাদ্য খাবার দিচ্ছে, এক সপ্তাহ ভালোভাবে তাদের চলবে। ট্রাই সামগ্রীরা পাতে আমাদের এদের ভিতরে অনেকের অনেক উপকার হচ্ছে, তারা ভাষায় বলতে পারতেছে না। আমরা গরিব মানুষ, আমাদের অনেক উপকার হচ্ছে এইগুলো পাইয়ে। সবাই একটু যদি আসে এগিয়ে আসে তাহলে আমাদের পক্ষে একটু ভালো হয় গরিব মানুষ। অনাহারে অধ্যহারে থাকা এসব মানুষের ঈদ পালনে এমন মানবিক সহায়তায় কৃতজ্ঞতা প্রকাশ করেন সমাজের বিশিষ্টজনেরা। রমজান উপলক্ষে ঈদের খুশি ভাগাভাগির উদ্দেশ্যে ট্রাই ফাউন্ডেশন নড়াইল যারা বঞ্চিত জন এবং সমাজের প্রান্তিক পর্যায়ের ব্যক্তি যারা, তাদের মধ্যে খাদ্য সামগ্রী সহ উপহার সামগ্রী বিতরণের এই কার্যক্রমকে আমি সাধুবাদ জানাই। দুর্যোগের সময় খাদ্য সামগ্রী আর তীব্র শীতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে যেমন এগিয়ে আসে ট্রাই ফাউন্ডেশন, তেমনি ঈদের আনন্দ ভাগাভাগি করতে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করায় কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি অন্যান্য মানবিক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান রাজনৈতিক ব্যক্তিত্বরা। প্রত্যেকেই যদি আমরা এগিয়ে আসি তাহলে আমার মনে হয় ঈদ উদযাপন এবং ঈদের আনন্দটা আরও মধুময়ভাবে আমরা উদযাপন করতে পারবো। যাদের এই ধরনের সহযোগিতা করার সমর্থন আছে তাদের সকলেরই উচিত এই সমস্ত কার্যক্রমে অংশগ্রহণ করা। সাধারণ মানুষের খাদ্য সংকট লাঘবে ট্রাই ফাউন্ডেশনের সহায়তার এই ধারা অব্যাহত থাকবে এমনটি আশা প্রকাশ করেন সাধারণ মানুষ ও বিশিষ্টজনেরা। নন্দিতা বোস, চ্যানেল আই, নড়াইল। এবারে অমর একুশে বইমেলা। পর্দা নেমেছে অমর একুশে বইমেলার। 18 দিনের মেলায় 17 দিনে আনুমানিক প্রায় 17 কোটি টাকার বই বিক্রি হয়েছে বলে জানিয়েছে মেলা পরিচালনা কমিটি। নতুন বই প্রকাশিত হয়েছে 1771টি। সমাপনী দিনে পাঠকের চেয়ে লেখক প্রকাশকের উপস্থিতি ছিল বেশি। যাযাবর মিন্টু রিপোর্ট। বইমেলার সমাপনী দিনে প্রত্যাশা পূরণ হয়নি প্রকাশকদের, কাঙ্ক্ষিত পাঠকের দেখা পাননি তারা। অনেক মৌসুমী প্রকাশক কিন্তু বইমেলা কেন্দ্রিক থাকে, সেই মৌসুমী এবং প্রান্তিক পর্যায়ে যে প্রকাশক তারা আমরা মনে করি আগামীতে আর তারা বইমেলা আসার সাহস পাবে না। এটা আমাদের প্রাণের একটা উচ্ছ্বাসের একটা জায়গা। তবে দুর্যোগপূর্ণ অসময়ে এবং রমজানের এই গুরুত্বপূর্ণ সময়ে এবারে যেটা বইমেলা হয়েছে তা একজন লেখক গবেষক হিসেবে আমাদেরকে খুবই বিব্রত করেছে এবং হতাশ করেছে। শেষ দিনও বইমেলায় অনেক লেখকের বই এসেছে। প্রিয় লেখকের বই কিনতে এসেছেন কোনো পাঠক। বইমেলা হচ্ছে প্রাণের মেলা। মেলায় আসি প্রতিনিয়ত এই BM এরশাদ সাহিত্যিক বইটা আমি পড়ি, আমি একজন পাঠক। আমরা তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে বাংলা সাহিত্যকে বিশ্ব সাহিত্যের দরবারে সুপ্রতিষ্ঠিত করতেই কিন্তু আমাদের এই উদ্যোগ। এই বইটিতে বিভিন্ন বর্তমান সমসাময়িক উপরে এবং প্রেম প্রীতি ভালোবাসার উপরে এবং দেশ নিয়ে নদী নিয়ে বিভিন্ন বিষয়ে কবিতার মাধ্যমে ফুটে উঠেছে। পাঠক না পেলেও মোড়ক উন্মোচন হয়েছে নতুন বইয়ের, হয়েছে লেখক প্রকাশক আড্ডা। 5 বছরের সাধনায় আমি এই বইটি করেছি। এই বইটির মধ্যে যা যা আছে অন্যান্য চর্চাপদে সেগুলি মোটামুটি নাই। কিভাবে একটা পরিবার, কিভাবে একটা সমাজ, কিভাবে একজন ব্যক্তি, কিভাবে একটা রাষ্ট্র ভালো থাকতে পারে ধর্মীয় অনুভূতি নিয়ে সেই লেখাগুলো আমার বই। ক্লিন নিয়ে লিখছি, নাম্বার নিয়ে লিখছি, শেপস নিয়ে লিখছি, অপোজিটস নিয়ে লিখছি,
অ্যানিমাল নিয়ে লিখছি, দ্য কিং মাছ নিয়ে লিখছি। বাংলা একাডেমির মূল মঞ্চে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী। মেলায় সেরা বই প্রকাশের জন্য বেশ কিছু প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়। যাযাবর মিন্টু, চ্যানেল আই, ঢাকা। এবারে স্বাধীনতার 55 বছর, নবযাত্রায় বাংলাদেশ। গৌরব আর গর্বের মাস মার্চ। 71-এর মার্চ মাসেই শুরু হয়েছিল মহান মুক্তিযুদ্ধ। 1971-এর এই মার্চের উত্তাল দিনগুলো প্রতিদিনের ঘটনাবলী নিয়ে ওবায়দুল রশিদের ধারাবাহিক রিপোর্টের 15তম পর্ব আজ। অগ্নিঝরা 71-এর 15 মার্চ ঢাকা ছিল মিছিলের নগরী। আগের দিনগুলোর মতোই সরকারি বেসরকারি ভবন এবং যানবাহনে উড়েছিল কালো পতাকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে বৈঠক করতে পশ্চিম পাকিস্তান থেকে কঠোর নিরাপত্তায় ঢাকা আসেন প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান। ঢাকা বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান নবনিযুক্ত সামরিক গভর্নর, বাংলার কসাইখ্যাত লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান। নতুন সামরিক ফরমান জারির প্রতিবাদে বাইতুল মোকাররম মসজিদের সামনে সভা করে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ। সভা শেষে বের হয় বিশাল মিছিল। ইয়াহিয়া খান যখন বেইলি রোডের প্রেসিডেন্ট ভবনে অবস্থান করছিলেন, তখন সংগ্রাম পরিষদের মিছিলটি ওই ভবনের সামনে দিয়ে অতিক্রম করে। এদিন কবি সুফিয়া কামালের সভাপতিত্বে তোপখানা রোডে নারীদের সভা হয়। কেন্দ্রীয় শহীদ মিনারে বেতার ও টিভি শিল্পীরা দেশাত্মবোধক গান করেন। চিকিৎসকরা কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সভা থেকে অসহযোগ আন্দোলনের জন্য আনুষ্ঠানিকভাবে একাত্মতা প্রকাশ করেন এবং দীর্ঘস্থায়ী সংগ্রামে প্রস্তুত হওয়ার জন্য জনতার প্রতি আহ্বান জানান। 14 মার্চ করাচিতে জুলফিকার আলী ভুট্টোর 2 দলের অধীনে ক্ষমতা হস্তান্তরের প্রস্তাবের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ হয় এদিন। পশ্চিম পাকিস্তানের বিভিন্ন রাজনীতিবিদ বিবৃতিতে উদ্বুদ্ধ পরিস্থিতির জন্য ভুট্টোকে দায়ী করেন। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, সংবাদের রিপোর্ট জানিয়ে নিচ্ছে একটি বিরতি। বিরতির পরে দেখবেন রাশিয়া ইরানকে শাহেদ ড্রোন সরবরাহ করছে বলে জেলেনস্কির অভিযোগ। ড্রোন মোকাবেলায় সাহায্যের জন্য ইউক্রেনের প্রস্তাব নাকচ করল ট্রাম্প। আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পাইকারি ও খুচরা বাজারে পণ্যের দামের অযৌক্তিক ব্যবধানের কারণ অনুসন্ধানে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদের। রোববার চট্টগ্রামের খাতুনগঞ্জ পাইকারি বাজারে দ্রব্যমূল্যের পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন শেষে মধ্যপ্রাচ্য সংঘাত, ভোগ্যপণ্য সরবরাহ ও মূল্য পরিস্থিতি সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান এবং চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। আছে এবং মূল্য তো বোতলের গায়ে লেখা থাকে, এটি নিয়ে সমস্যা নাই। আর এটি ঠিক কোনো খুচরা বাজারে কেউ হয়তো একটা শূন্যতা সৃষ্টির প্রচেষ্টা চালান কোনো খুচরা বাজারে, কিন্তু এটা বাজারের সার্বজনীন চিত্র না। এবং আমি আমার সব ভাই বোনদের বলবো, দেশবাসীকে বলবো যে বাজার ঠিক আছে, বাজারে যথেষ্ট সরবরাহ আছে। কেউ যদি বাড়তি মূল্য নেয়ার চেষ্টা করে, সেটা আপনারাও সচেতন থাকবেন। এরকম বাড়তি মূল্য নেওয়ার মতো কোনো পরিস্থিতি আসে নাই। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, আগামী 5 বছরের মধ্যে দেশের 96% শিশুকে প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে আসবে সরকার। এনডিএম আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি বলেন, সব শিক্ষার্থীকে ইউনিফর্ম এবং খাবার দেবে সরকার। এ সময় এনডিএমের শীর্ষ নেতারা সহ রাজনীতিক ও কূটনীতিকরা উপস্থিত ছিলেন। এবার আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। ইমপ্রেস টেলফিল্ম লিমিটেড চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের সাথে সাক্ষাৎ করেন ল্যাক্স চ্যানেল আই সুপারস্টার সেরা 5 প্রতিযোগী। দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল আইয়ের প্রধান কার্যালয়ে আসেন লাক্স চ্যানেল আই সুপারস্টার সেরা 5 প্রতিযোগী।
তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। লাক্স চ্যানেলে সুপারস্টার সেরা 5 প্রতিযোগীর হাতে ঈদের উপহার তুলে দেন ফরিদুর রেজা সাগর, দাওয়াত দেন ঈদের। ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের কাছে দোয়া চান চ্যানেল আই সুপারস্টারের সেরা 5 এই প্রতিযোগী। এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। রাশিয়া ইরানকে শাহেদ ড্রোন সরবরাহ করছে এবং তা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে রাশিয়ার বিরুদ্ধে লড়াই ইউক্রেন মার্কিন সমর্থন হারাতে চায় না বলেও জানিয়েছেন তিনি। জেলেনস্কি বলেন, ইউক্রেনে তাদের ড্রোন পারদর্শিতা দিয়ে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের মিত্রদের সাহায্যের আগ্রহ প্রকাশ করেছে। তবে ইরানের ড্রোন মোকাবেলায় সাহায্যের জন্য জেলেনস্কির প্রস্তাব নাকচ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র সাহায্য চাইবে এমন ব্যক্তির তালিকায় জেলেনস্কির অবস্থান সবার নিচে। এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। রাজধানী তেজগাঁও গুলশান লিংক রোডে আলোকিত শুরু হয়েছে 3 দিনের ঢাকা ব্যাংক প্রেজেন্স চাঁদ বাজার সিজন 3। আয়োজনে অংশ নেয় বিভিন্ন লাইফস্টাইল ব্র্যান্ডের 160টি স্টল। দুপুর 3টা থেকে শুরু হয়ে সেহরি পর্যন্ত খোলা থাকবে সবগুলো। পাশাপাশি লাইভ কাওয়ালি, ফুড জোন সহ নানা আয়োজন রয়েছে এবারে চাঁদ বাজারে। আগামী 17ই মার্চ শেষ হবে এই আয়োজন। আয়োজনের স্পন্সর হিসেবে আছে ইয়ামাহা, পাঠাও মায়া সহ বিভিন্ন প্রতিষ্ঠান। সংবাদের এই পর্যায়ে আবারও নিচ্ছে একটি বিরতি। বিরতির পরে দেখবেন ঈদ উল ফিতরে ফাঁকা ঢাকায় নিরাপত্তার স্বার্থে পুলিশের সহায়তা নিতে ডিএমপির আহ্বান। অতিরিক্ত ভাড়া আদায় সহ অনিয়ম ঠেকাতে মাঠে হুঁশিয়ারি। দেশের বাইসাইকেল শিল্পে নতুন ইতিহাস সৃষ্টি করেছে আকিজ বাইসাইকেল। দেশীয় চাহিদা মেটানোর পাশাপাশি আন্তর্জাতিক মান বজায় রেখে আকিজ বাইসাইকেল রপ্তানি শুরু করেছে। গত 12ই মার্চ প্রথমবারের মতো নেদারল্যান্ডসে বাইসাইকেল রপ্তানি করে আকিজ। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, রপ্তানির মাধ্যমে দেশে বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে এবং নতুন 1000 কর্মসংস্থানের সুযোগও তৈরি হয়েছে। আকিজ বাইসাইকেল আকিজ ভেঞ্চার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান 2023 সালের মে মাসে যাত্রা শুরু করে। পবিত্র ঈদ উল ফিতরের সময় ফাঁকা ঢাকা নিরাপত্তার স্বার্থে অর্থ, স্বর্ণালংকার ও মূল্যবান দ্রব্যাদি নিজ অথবা পুলিশের সহায়তায় হেফাজতের আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ। রাজধানী মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার বলেন, ঈদ সামনে রেখে ঘরমুখ মানুষের যাত্রা নির্বিঘ্ন ও নিরাপত্তার স্বার্থে প্রস্তুতি নিয়েছে পুলিশ। অতিরিক্ত ভাড়া আদায় সহ বিভিন্ন অনিয়ম ঠেকাতে মাঠে মোবাইল কোর্ট পরিচালনার কথা জানান ডিএমপি কমিশনার। পবিত্র রমজান মাস জুড়ে সুবিধাবঞ্চিত রোজাদারদের জন্য পুষ্টিকর ইফতার বিতরণ কর্মসূচি চালিয়ে যাচ্ছে অভিযাত্রিক ফাউন্ডেশন। সবার জন্য ইফতার শীর্ষক এই উদ্যোগে প্রতিদিন শত শত মানুষের মাঝে ইফতার বিতরণ করা হচ্ছে। ফাউন্ডেশনের আপ্যায়ন কমিউনিটি কিচেনের মাধ্যমে পরিচালিত এই কর্মসূচিতে পথ শিশু, দিনমজুর, শ্রমজীবী এবং অসহায় মানুষের জন্য নিয়মিত পুষ্টিকর ইফতার ব্যবস্থা করা হচ্ছে। এবার তাদের এই কার্যক্রমে যুক্ত হয়েছে কোকা-কোলা বাংলাদেশ। রমজানের শেষ 10 দিনের ইফতারের দায়িত্ব নিয়েছে কোকা-কোলা। এই কার্যক্রমের আওতায় প্রতিদিন আরও বেশি সংখ্যক সুবিধাবঞ্চিত মানুষের কাছে ইফতার পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। জাতীয়তাবাদী প্রবাসী অধিকার দায়িত্ব নিয়েছে কোকা-কোলা। এই কার্যক্রমের আওতায় প্রতিদিন আরও বেশি সংখ্যক সুবিধাবঞ্চিত মানুষের কাছে ইফতার পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। প্রথম রমজানের পরে এই লাস্ট আমাদের 20 রমজান থেকে শেষ রমজান পর্যন্ত 10 দিন পুরোটাই কোকা-কোলা বাংলাদেশের সাথে আমাদের পার্টনারশিপে এই আয়োজনটা করা হচ্ছে। প্রতিদিন প্রায় 400 থেকে 350 মানুষকে আমরা এখানে বসে ইফতার করাচ্ছি। আজকে এটা একটা স্পেশাল ডে ছিল, সেখানে আরও বেশি স্কেলে আমরা প্রায় 500 মানুষ পর্যন্ত আজকে রিচ করেছি এবং এটা একদম আমাদের কদর পর্যন্ত লাস্ট ডে পর্যন্ত আমাদের ইচ্ছা সকলকে এখানে একটা সম্মানের সাথে আমরা ইফতার করার। এখানে সাধারণ মানুষরা খুবই স্বতঃস্ফূর্তভাবে আসে, ছোট ছোট শিশুরা তাদের বাবা মাকে নিয়ে আসে। এখানে একটা উৎসবমুখর পরিবেশে সবাই আসলে ইফতারটা আয়োজন করা হয় এবং তারা সবাই একসাথে আমরা সবাই একসাথে ইফতার করি।
জাতীয়তাবাদী প্রবাসী অধিকার পরিষদের উদ্যোগে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দুস্থদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল হয়েছে। শনিবার রাজধানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক ও জাতীয়তাবাদী প্রবাসী অধিকার পরিষদের প্রধান উপদেষ্টা কাজী আব্দুল্লাহ আল মামুন। সঞ্চালনা করেন সংগঠনের উপদেষ্টা সাইফুল ইসলাম মিজি সাই। প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক এম নিয়াজ মাকদুম মাসুম বিল্লাহ। এছাড়া বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বেগম খালেদা জিয়ার দেশের প্রতি অবদান ও ভালোবাসার কথা স্মরণ করে তার রুহের মাগফিরাত কামনা করেন। বাংলাদেশের নতুন ইলেকট্রিক গাড়ি রেঞ্জার রিভ উন্মোচন করল এমআরএস ভেঞ্চার্স লিমিটেড। রাজধানী তেজগাঁওয়ে প্রতিষ্ঠানটির দ্বিতীয় শোরুম মিস্টার গ্যালারিতে রেঞ্জ রিভ এর ফার্স্ট লুক উন্মোচন করেন এমআরএস ভেঞ্চার্স লিমিটেডের ব্যবস্থাপনাচারী মোহাম্মদ মোতাসিম আল রাফিদ, উপদেষ্টা আবুল খায়ের সর্দার ও এইচএম সোহেল এবং মার্কেটিং প্রধান মুনিরুল ইসলাম। রেঞ্জার রিভ গাড়িতে ডুয়েল ফুয়েল সুবিধা থাকায় গাড়িটি 700 কিলোমিটারের বেশি পর্যন্ত ড্রাইভিং রেঞ্জে প্রদানে সক্ষম। গাড়ির ভিতরে প্রশস্ত ও আধুনিক কেবিনে লেআউটের সাথে নিখুঁত 12 ইঞ্চির ইনফোটেইনমেন্ট ডিসপ্লে ও সানরুফ রয়েছে। 6টি রঙের রেঞ্জার রিভ পাওয়া যাবে। দাম আনুমানিক রাখা হয়েছে 55 লাখ টাকা। 4টা 54, ইফতার 6টা 14, সিলেট সেহরি শেষ সময় 4টা 42, ইফতার 6টা 3। এর সাথে সংবাদের শেষ ভাগে আমরা যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম আরও একবার। স্বাধীনতার মাস মার্চে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়। ডাচ বাংলা ব্যাংক ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে 11 রানে জিতল টিম টাইগার্স। সংবিধান সংস্কার পরিষদে অস্তিত্ব নেই সংসদে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাষ্ট্রপতির ভাষণ বর্জন করলেও 50 ঘণ্টা আলোচনা চায় বিরোধী দল। দেশজুড়ে একযোগে খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী। কাহরুলের শাহপাড়ায় উৎসবের আমেজ। ইসরায়েলি প্রধানমন্ত্রীকে ধাওয়া করে হত্যার হুমকি দিয়েছে আইআরজিসি। ইরানের পক্ষ থেকে আসা যুদ্ধবিরতির চুক্তির প্রস্তাব ট্রাম্পের নাকচ। মোমো ইনে আগামী 7 এপ্রিল TMSS চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস 2025 বগুড়ার মাটিতে উদযাপনের অপেক্ষায় উত্তরবঙ্গবাসী। এবং ঈদ আনন্দ উদযাপনে নড়াইলে দুস্থদের পাশে ট্রাই ফাউন্ডেশন। উৎসবের আগে মানবিক কার্যক্রমে বিশিষ্টজনদের প্রশংসা। এছাড়া চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelonline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ চ্যানেলের সংবাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। শুভেচ্ছা।